রাজ্য রাজ্যপাল সংঘাতের নয়া আবহ। এবার রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে। এবার বোসের পাল্টা রিপোর্ট কার্ড রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে জানতে চাইবো, সোমরাজ, কি বলা হয়েছে এই রিপোর্ট কার্ডে? দেখো, গত পরশুদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নিয়ে রিপোর্ট কার্ড পেশ করেছিলেন। সেই রিপোর্ট কার্ডে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের একাধিক ভূমিকা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে লাগাতার যেভাবে পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছিল। এবার তারই পাল্টা রিপোর্ট কার্ড প্রকাশ করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়গুলিতে কাজ করছেন এবং সেখানেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচার্য হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যেমন তুলল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর তাদের পেশ করা রিপোর্ট কার্ডে, তেমনি রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং আচার্য সেই উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, তেমনটাও অভিযোগ তুলল রিপোর্ট কার্ডে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। এর দরুন রাজ্যের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছেন, তেমনটাও বলা হলো রিপোর্ট কার্ডে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি অস্থায়ী উপাচার্য নিয়োগ থেকে শুরু করে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা বাধ্যতামূলক। তার জন্য নির্দিষ্ট কি আইনের বিধান রয়েছে সেই বিষয় সম্পর্কেও উল্লেখ করে দেওয়া হলো 8 পাতার রিপোর্ট কার্ডে, কিন্তু রাজ্যপাল সেই বিষয়গুলি মানছেন না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে রিপোর্ট কার্ডে। রাজ্যপালের ভূমিকার কার্যত কড়া সমালোচনা করা হয়েছে রাজ্যের তরফে তৈরি করা এই 8 পাতার রিপোর্ট কার্ডে। বেশ, আর ভোটের আগেই ফের রাজ্যপাল টানাপোড়েনে তুঙ্গে ইতিমধ্যেই রাজনৈতিক দরজাও। একটা ফুটনোট দেখে দেওয়া ভালো যে আগের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা আধিকারিকরা জেলে আছে, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে এবং হাইকোর্টের রায়ে 10 জনের বেশি উপাচার্য পদত্যাগ করেছেন। আচার্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্য বলেন রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি, সেজন্য আপনি ওয়েলকাম গেস্ট নন। এই ধরনের তৃণমূলী নাটক ভোটের আগে দেখার কাজ রাজ্যপালের নয়, সেটা দেখার কাজ রাজ্য নির্বাচন কমিশনের। মুখ্যমন্ত্রী কাকে শিক্ষামন্ত্রী রাখবেন সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, রাজ্যপালের প্রেরোগেটিভ নয়। প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে তিনি প্রমাণ করছেন তিনি একজন উগ্র বিজেপির সমর্থক এবং বিজেপির স্পোকসপারসন। তিনি সাংবিধানিক প্রধান নন, তাই বিজেপির অঙ্গুলি হেলনে তিনি প্রশাসনিক প্রধান এবং সরকারকে বিব্রত করার জন্য সদা ব্যস্ত হয়ে থাকছেন। ইতিমধ্যেই ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গে রাজনৈতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বিধিভঙ্গের অভিযোগে অপসারণের সুপারিশ রাজ্যপালের। পাল্টা বোসকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ ব্রাত্যর। রাজ্যপাল সংঘাত নিয়ে তৃণমূলকে কটাক্ষ দিলীপের। এরা রাজ্যপালকে গালাগালি দেবে, রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস। এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে, বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে। যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকে, এমন এদের রাজনীতি। রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন, অ আ ক খ শিখালেন, তারপরে গন্ডগোল বেঁধে গেল। আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে, কিন্তু বেশি দিন চলছে। কারণ আপনারা এমন লোক, আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না, সেই পরিস্থিতি। সেই জন্য রোজ ঝগড়া হবে, কিন্তু ঠেলাই পড়লে আপনার হাতে পায়ে ধরবেন। এটা তো দেখে আসছি আমরা। এরই পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। এই ধরনের কথা বলা তো তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি করে থাকেন। তিনি বাংলা তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে বারংবার যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তার দল শ্রদ্ধালেও, তাকে নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিলেও তিনি শ্রদ্ধানন নয়। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি দেশবাসী এসব বললেন যেটা নির্বাচনের আচরণবিধি ভঙ্গের সামিল। নিয়ম ভাঙাটাই দিলীপ ঘোষের নিয়ম, কুরুচিকর কথা বলাটাই দিলীপ ঘোষের সংস্কৃতি। শুটিং চলার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু। বরানগর জুট মিলে শুটিং চলার সময় দুর্ঘটনা। শুটিং দেখতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু তরুণীর। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এবার নজর রাখবো আবহাওয়ার খবরে, কেননা বাইরে এখন যাদেরকে বেরোতে হচ্ছে, এই মুহূর্তের বাইরের যা আবহাওয়া, দক্ষিণবঙ্গে যারা বসবাস করেন, বাইরে এই মুহূর্তে দাবদাহ চলছে এবং আগামী দুদিন কিন্তু এই দাবদাহের পূর্বাভাসই দেয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পুরুলিয়া, বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা, বর্ধমান, মেদিনীপুরেও হিটওয়েভ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, এই যে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দেয়া হয়েছে, কি কি সতর্কতা দেয়া হয়েছে তোমার থেকে জানতে চাইবো, এবং এর পাশাপাশি
মূলত কোন কোন জেলায় কতদিন পর্যন্ত এই হিটওয়েভের সতর্কতা থাকছে? দেখো, সামগ্রিকভাবে শনিবার পর্যন্ত পশ্চিমের জেলা সহ দক্ষিণবঙ্গের প্রায় 8 থেকে 9 জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকবে। আজ এবং আগামীকাল এই 8 থেকে 9 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে এই দাবদাহ একেবারে 42 ডিগ্রিতে পৌঁছবে, এমনটাই আবহাওয়াবিদদের মত। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং এর সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনার কিছু অংশেও শনিবার তাপপ্রবাহের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এর বাইরে যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে, আমরা জানি কলকাতা, হুগলি, হাওড়া সহ নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলির ক্ষেত্রেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও একটা গরম ও অস্বস্তিকর, অর্থাৎ চরম অস্বস্তিকর একটা আবহাওয়ার মধ্যে দিয়ে থাকবে। শনিবার কিছুটা স্বস্তি হয়তো বিকেল বা সন্ধ্যের দিকে হতে পারে পশ্চিমের দিকের 2-1 জেলা এবং ওড়িশা সংলগ্ন উপকূলের জেলা, পূর্ব মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায়। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশি বৃষ্টি হবে রবিবার এবং সোমবার। রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবি এবং সোমবারে তাপমাত্রাও কিছুটা কমবে এই বৃষ্টির পর। অর্থাৎ আগামী দুদিন তাপমাত্রা বাড়বে। আগামী দুদিনও এই অস্বস্তিকর গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আমরা একটু পশ্চিম অঞ্চলের জেলাগুলোর আজকের পরিস্থিতি একটু দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 3 প্রতিনিধি। পুরুলিয়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ, ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। আমি প্রথমে একটু ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, সব থেকে গরম তো বোধহয় পুরুলিয়াতেই অনুভূত হয়। 40-এর কোটা কি আজকে ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে? কেননা 10টা বেজে গেছে, এখন থেকেই সকালবেলার এই রোদের তেজটা তো আস্তে আস্তে বাড়ছে। দেখো সান্নিক, একেবারেই তাই। তার কারণ আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি, ফলে স্বাভাবিকভাবেই গরম ব্যাপক রয়েছে এবং এই তীব্র দাবদাহে সাধারণ মানুষের অবস্থা একেবারেই খুব শোচনীয়। তার কারণ এই গরম থেকে রেহাই পেতে একমাত্র কালবৈশাখীই ভরসা, স্বস্তি আনতে পারে। জেলায় যে অবস্থা তৈরি হয়েছে বা যে পরিস্থিতি তৈরি হয়েছে, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে। একেবারেই 11টার পর থেকে একেবারেই 4টা অবধি আমরা দেখছি রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে এবং সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছে। এই তীব্র গরম থেকে নিস্তার নেই, বাইরে বেরোলে অসুস্থ হয়ে পড়তে পারে। বিশেষ করে বয়স্কদের এবং যারা স্কুল পড়ুয়া তাদের সমস্যা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, ফলে আগামী দিনে তাপমাত্রা আরো বাড়বে। আগামী দিনে আরো বাড়বে, অর্থাৎ যেরকম আজকের যে তাপমাত্রা রয়েছে, আগামী 1-2 দিনের মধ্যে এই তাপমাত্রার পরিস্থিতি আরো ঘোরতর হবে, এমনটা মনে করছে। ইন্দ্রজিতের সঙ্গে কথা বললাম, পাশাপাশি নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতে আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছেন। প্রিয়ব্রত, একটু আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, সকালের থেকে এখনো পর্যন্ত এই 1-1.5 ঘন্টার মধ্যে তাপমাত্রা কি আরো বাড়লো? একেবারে অনেকটা বেড়ে গেছে। 40-এর কাছাকাছি তাপমাত্রা, 39.8 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। সেক্ষেত্রে এই যে তাপমাত্রা 10টার সময় এখনই যদি এত টেম্পারেচার হয়, এত রোদ হয়, সেক্ষেত্রে বেলা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুর 2টো নাগাদ কিন্তু বাঁকুড়া জেলা জুড়ে প্রায় বলতে যায় বন্ধের চেহারা নিচ্ছে এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু বলছেন যে এক পশলা বৃষ্টি খুব জরুরি। গতকাল রাতে খুব ঝিমিতালে হলেও একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তাতে কিন্তু বুমেরাং হয়েছে, তাতে কিন্তু গরম বেড়ে গিয়েছে এবং ঘর্মাক্ত পরিবেশ যেটা কয়েকদিন আগে ছিল না সেটা কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকেই প্রচন্ড ঘাম দিচ্ছে, রোদ চড়া রয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা এই সবে মিলে কিন্তু বাঁকুড়া জেলায় নাজেহাল অবস্থা এবং তুমি বুঝতে পারছো বসন্তকালে যদি এই ওয়েদার হয়, এই তাপমাত্রা বাড়তে থাকে, সেক্ষেত্রে আগামী দিনগুলো মে জুন মাস সেক্ষেত্রে কতটা তাপমাত্রা হতে পারে এবং জেলাবাসী স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত চৈত্র মাস কাটলো না, তার মধ্যেই এই গরম। আমি একটু রাজুর কাছে যাব। রাজু, তোমার থেকেও জানতে চাইবো আজকের পরিস্থিতি সেখানকার, এবং এখনো পর্যন্ত এপ্রিল মাসের মাঝামাঝি আসেনি, তার আগে এই পরিস্থিতি। দেখো সন্দীপ, প্রথমে বলবো গত যদি 2-3 দিন দেখা হয় তাতে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে আজকের তাপমাত্রা অনেক ঊর্ধ্বমুখী রয়েছে, কারণ 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। গতকাল আমরা দেখিয়েছিলাম প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে সেটা 41 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল। কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বারবার বলা হচ্ছে যে তাপপ্রবাহ বইবে এবং লু বইবে, সে জায়গায় জঙ্গলমহলে যদি লাল মাটির দেশ দেখা হয় তাহলে এখানে তাপমাত্রা বরাবরই একটা ঊর্ধ্বমুখী থাকে। এবছরে তাপমাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, কারণ গত 2 দিনের মধ্যে হয়তো আরো তাপমাত্রা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা হতে পারে।
আর এখনই যেভাবে একটা গরম পড়েছে, সেই গরমে মানুষ নাজেহাল হয়ে পড়েছে। শহরে যদি দেখা হয় যে সমস্ত মানুষজন বিভিন্ন কর্মসংস্থানে যাচ্ছেন, তারা সকাল সকাল বেরিয়ে পড়ছেন সেই সমস্ত তাদের গন্তব্যস্থলের দিকে। আর যে সমস্ত মানুষ ডেলি বেসিসে যে বিভিন্ন জায়গায় যান, তাদেরকেও সেই একই রকম ভাবে সকালে বেরোতে হচ্ছে, অথচ রোদ্দুর থেকে বাঁচার জন্য ঠান্ডা পানীয় জল এবং ছাতা তো নিচ্ছেনই তারা। যেখানে চিকিৎসকদের এক অংশের বড় অংশের যে সব থেকে বড় কথা, যেরকম কয়েকদিনে গরম যেখানে- পড়েছে, যদি সত্যি ক্যালেন্ডারের দিকে তাকানো হয়, এখনই এই গরম, এই রকম অস্বস্তি, স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু এখন যথেষ্ট আতঙ্কে। এই গরমে এরপর তারা কাজে বেরোবেন কি করে? বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 3 জেলার ছবি আপনাদের দেখালাম। 3 জেলার মানুষ এই মুহূর্তে দাবদাহে কার্যত বিপর্যস্ত বলা যেতে পারে।